আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিএল টিভির প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। সাথে আজকে খবর বিশ্লেষণে অতিথি আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এগিয়া চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত। দর্শকদেরকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আহ প্রতিদিনের নয় আজকেও তিনটি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা, প্রথম আলো, সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এবং যোদ্ধা বার্তা, তিনটি পত্রিকা নিয়েই আমরা আপনার খবর পড়বো এবং অতিথির কাছে বিশ্লেষণ শুনবো। যথারীতি আজকের অনুষ্ঠানটিও পরিকল্পনা আছে নুরুল ইসলাম, এবং আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে মালঞ্চ বুক সেন্টার রাজা ম্যানশনের সৌজন্যে। মালঞ্চ বুক সেন্টার রাজা ম্যানশনের দ্বিতীয় তলায় একটি অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অনেক দুষ্প্রাপ্য বই পাওয়া যায় এবং বিশেষ করে অনুবাদ বইয়ের একটি বৈশিষ্ট্য আছে এই প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রতিদিনের নাই আজকে পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বুধবার 6 মে 2026, 23 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 17 জিলকদ 1447 হিজরি। প্রথমেই যে খবরটি পড়ে শুনেছি একটু অন্য ভিন্ন ধরনের খবর। মিলেমিশে চাঁদাবাজি মিরপুরে। চাঁদাবাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ সদস্যের কারো বিরুদ্ধে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার, ডিএমপি। পাশাপাশি ভিন্ন আর একটি খবর, রাজনীতিতে চাঁদাবাজি, দলের নেতা সন্ত্রাসীরা চাঁদা তোলে, ডিএমপির প্রতিবেদনে ভাগ পান পুলিশের কিছু কর্মকর্তা। এখানে ডিএমপি পুলিশের অতিরিক্ত বলছেন যে ছাড় দেওয়া হবে না, এদিকে বলা হচ্ছে পুলিশ এবং রাজনৈতিক নেতারা ভাগাভাগি করে চাঁদা নেয়। এই জন্য হেডিংটিও আসছে মিলেমিশে চাঁদাবাজি মিরপুরে। আবারও দেশের বর্তমান সংকটে অন্যতম একটি সংকট হামের উপর খবর এসছে। আবারও দেশে হাম পরীক্ষার কিট সংকটে ভুগছে বাংলাদেশ। হামের প্রাদুর্ভাব, সারা দেশে সরকারি হাসপাতাল থেকে প্রায় 5,000 রোগীর নমুনা এসেছে। কিট সংকটের কারণে পরীক্ষা কমে গেছে। আরো খবর, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যুদ্ধবিরতি ভেঙে পড়ার থমকে আছে শান্তি আলোচনা। একটি খালের স্মৃতি আজকের বড় প্রশ্ন, ভিন্ন চোখে। সুন্দর একটি খালের কথা উল্লেখ করা হয়েছে, যেটা ঢাকার ধামরাই উপজেলা। একসময় ধামরাই থেকে ঢাকার কিন্তু যোগাযোগ ছিল একমাত্র খালের উপর দিয়ে, নদী দিয়ে। সেটা আজকে সভ্যতার যুগে এসে পরিণত। কিন্তু ওই স্মৃতিকে কেন্দ্র করেই বন্য প্রাণী চিড়িয়াখানা ও সাফারি পার্ক বিশেষজ্ঞ এই প্রতিবেদনটি করেছে। ভারতের খবর, ইস্তফায় নারাজ মমতা, সরকার গড়তে তোড়জোড় বিজেপি। এবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিদ্যুৎ খাত। আওয়ামী লীগ আমলের, সরকারের আমলে বেশ কয়েকবার বেড়েছিল, অনেক প্রতিবাদ, অনেক কিছু হয়েছে। এই সরকার 2 মাসের মধ্যে এসেই কিন্তু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব এসছে। দেখা যাক জনগণ এটা কিভাবে নেয় এবং সরকারের প্রতি অনুরূপ থাকবে। এখন কিন্তু একটা ব্যবসায়ীদের বিশেষ করে একটা নাভিশ্বাস, এই মুহূর্তে চিন্তা করা যায় কিনা পরবর্তীতে করা। প্রথম আলো শেষ পৃষ্ঠা পড়ে আসবো আপনার কাছে, অর্থাৎ অতিথির কাছে আসবো খবর বিশ্লেষণের জন্য। বিদেশগামী শ্রমিকদের সেবা এক ছাতার নিচে আনতে হবে। এখানে বলা হচ্ছে নারী অধিবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপদ অভিবাসন। এই উপলক্ষে গোলটেবিলে প্রতিমন্ত্রী, এই বিষয়ে প্রতিমন্ত্রী গতকাল ঢাকায় গোলটেবিলে করেছে। এখানে উপস্থিত ছিলেন ঢাকার মেয়র ফারজানা শাহান লিপি, গোলটেবিলে মাহবুবুল করিম সহ নুরুর নেতৃত্বে মিটিংটি হয়েছিল। পাখি গুনতে টাঙ্গুয়ার হাওরের, যেহেতু হাওর পাড়ের মানুষ আজকে বিশ্লেষণে আছেন, এখানে পাখির কিছু ছবি সহ প্রতিবেদনটি এসছে। সাতক্ষীরায় গোপাল ভোগ সংগ্রহ শুরু। আমের নাম এগুলো, গোবিন্দভোগ, গোপাল ভোগ, খিরসাপাতি, বিভিন্ন নামে কিন্তু আমকে ডাকা হয়। আসলে আদৌ কি এই নামগুলোর নাম কে দিল আমরা জানি না, কিন্তু সুন্দর সুন্দর নাম নিয়ে আম আসছে, আবার আমের সিজন আসছে। দারিদ্র তাদের পিছু ছাড়ে না। একসময় রংপুরের সেই
লালমনিরহাট, গাইবান্ধা, এগুলোকে বান্দা এলাকা বলা হতো। এখন এই রংপুরের জন্য এখনো তাদের পিঠ ছাড়ছে না দারিদ্র, তারই একটি প্রতিবেদন এসছে পত্রিকায়। বিএসএফ এর ড্রোন বাংলাদেশের ভিতরে আশ্রে পড়ল লালমনিরহাটের পাটগ্রাম এলাকায় বুড়িমারি ইউনিয়নের সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর একটি ড্রোন আশ্রে পড়ে বাংলাদেশে। এই ছিল মোটামুটি দেশের খবর, বিদেশের খবর নিয়ে জাতীয় পত্রিকা। মিলেমিশে চাঁদাবাজি মিরপুরে, রাজধানীতে চাঁদাবাজি চলছে, রাজনৈতিক নেতা পুলিশ ভাগাভাগি করে নিচ্ছে, টিএমপি পুলিশ বলছেন কোনো ছাড় নেই। এই ব্যাপারে সাংবাদিক চোখে আসলে গোটা বাংলাদেশটা এই রাজধানী ঢাকা থেকে নিয়ন্ত্রণ হলো গোটা বাংলাদেশ। এই যে আজকে প্রথম যে নিউজটা আসলো মিলেমিশে চাঁদাবাজি মিরপুরে, আসলে এটা মিরপুরের চিত্র বলা যাবে না, গোটা বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে, জেলা শহরে মিলেমিশেই চাঁদাবাজি হচ্ছে। আমরা কি দেখি, সিলেটের দিকেই তাকান, হকার উচ্ছেদ হয়, সন্ধ্যার পরে ওদেরকে গ্রেফতার করা হয়, আবার 2% ওদেরকে ছেড়ে দেওয়া হয়। তাহলে তো আদালতে দিবেন, ওরা উকিলের মাধ্যমে ছুটে আসবে, পুলিশ ফাঁড়ি থেকে ছাড়বেন কেন? একটা জিনিস লক্ষণীয়, আমরা লক্ষ্য করে দেখবেন, দোকান সন্ধ্যার সময় বন্ধ করতে হবে, কিন্তু কিছু কিছু দোকান রাত্রে 1টা পর্যন্ত খোলা থাকে। এখান থেকে একটা কমিশনের সিস্টেম চালু হয়ে গেছে। এই যে নির্বিরোধী ঘটনা, এটা আসলে আমরা বলবো আয়না যেভাবে মুখ দেখা যায়, এই নির্বিরোধী ঘটনা গোটা বাংলাদেশের মাটিতে আমাদের গোটা বাংলাদেশের চিত্রটা আমাদের মুখে আমাদের সামনে চলে আসছে। আমরা আশা করব বর্তমান নির্বাচিত সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল সহ রাজধানী ঢাকা সহ সিলেট সহ হবিগঞ্জ, সুনামগঞ্জ, প্রতিটি জেলা শহর এবং উপজেলা পর্যায়ে যে ঘটনা ঘটছে, ফুটপাত দখল মুক্ত, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই। কিন্তু এখনো আমরা দেখি অবৈধভাবে বাড়ি দখল, ফুটপাত থেকে অভিযান চলে, আবার চলে গেলে আবার ফুটপাতে চলে আসে, কিন্তু ফুটপাতে পুনর্বাসনের যে ব্যাপারটা, এটা আজকে আমরা দেখছি না। আগে রাজনৈতিক নেতারা শেল্টার দিত, এখন রাজনৈতিক নেতারা নিজেই চাঁদাবাজিতে লিপ্ত। এই যে কথার খবর যেটা এসছে পত্রিকায়, ঘটনা হলো, এবং তার সাথে পুলিশ সহ ভাগাভাগি। ঘটনা হলো আমরা সবকিছু জানি, একটা জিনিস না বলতে, ব্রিটিশরা আমাদেরকে কমিশন সিস্টেম দিয়ে গেছে। কমিশন আমি প্রায় সময় বলে থাকি, 30% কমিশন, 5% কমিশন, 10%, এটা কিন্তু বিভিন্ন ব্যবসায় আছে। তো ওখানেও যারা চাঁদাবাজি করে ওরা কমিশন কিন্তু সব দপ্তরে দেয়, যার জন্য চাঁদাবাজি থামছে না। কমিশন সিস্টেমটা যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু চাঁদাবাজিটা বন্ধ হয়ে যাবে। যেমন অনেকেই বলছে সরকার ক্ষমতা আসলে কিন্তু আমরা বিএনপি করলাম, কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। আসলে সবসময় তৃণমূল সবসময় বঞ্চিত হয়, আর হাইব্রিড যারা, ওরাই কিন্তু বিভিন্ন সময় প্রকল্প করবে। এবং সরকারকে আমি যেটা বলছিলাম আপনাকে, আপনি ঠিকই বলেছেন। তারপর বলছি যে আগে চাঁদাবাজি হতো, এমন যারা করতো তারা হয়তো তাদের অন্যরকম পরিচয় ছিল না, কিন্তু এখন সরাসরি রাজনৈতিক নেতারাই আসছে। এটা কি লজ্জাস্কর ব্যাপার নয়? ঘটনা হলো বড় ভাই ছোট ভাই একটা ব্যাপার আছে। জি, আমরা দেখছি যখন ছাত্ররা 90 দশকের 90-এর পূর্বে ছাত্ররা ছাত্রদের সমস্যার কথা বলেছেন, আর এখন সন্ধ্যার পর নেতার বাসায় গেলেন, কোথায় কি হচ্ছে বলে দেন, নেতার বসে ওনারা বড় ভাইকে কিছু দিলেন, আর বড় ভাই পূরণ করে দিলেন। ঠিক আছে, কিভাবে সরকারের কতিপয় কর্মকর্তারা অঘোষিত ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য, সবাই না, যার জন্য বিভিন্ন সমস্যা সারাশি অভিযান হয়, বিভিন্ন ট্রান্সফার, এই বিভিন্ন গুলো হয়, সমস্যার সমাধান হয়। ওকে অপরাধী যে কর্মকর্তা চেষ্টা করে দিলেন, ওই জায়গায় অপরাধ করে। সাংবাদিক সাহেব একটা কথা দেখেন কিভাবে লিখছে, যে মিলেমিশে চাঁদাবাজি। একটা কথা আছে, কথাটা এখানে খাটে না। তারপর যে ভালো কাজের জন্য মিলেমিশে, দশে মিলে করি কাজ, হারে জিতি নাহি রাজ, ভালো কাজের জন্য। কিন্তু এখানে মিলেমিশে কি করছে? চাঁদাবাজি করছে। একটা জিনিস দেখবেন, ইদানিং সিলেটে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে। এই বাইপাসের সেদিন এক দুর্ঘটনা, 8 জন লোক মারা গেল। ট্রাফিকরা প্রত্যক্ষদর্শী একজন বলেছেন, 2 দিন পরে আবার সুনামগঞ্জে 6 জন। এই যে দুর্ঘটনার সময় যে গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বা দোষীদের ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ওরা অপেক্ষা করবেন, মামলা করেন, মামলা তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করবেন। আচ্ছা থাক, এই ব্যাপারে আমরা মোটামুটি চাঁদা নিয়ে আলোচনা, চাঁদাবাজি বন্ধ হোক এই প্রত্যাশা। এবার আমরা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, এই সরকারের 2 মাসের মাথায় হঠাৎ করে আবার জনজীবনে আবার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার গোটা বাংলাদেশ না, আমাদের সিলেটেও সন্ধ্যার পরে দোকানপাট বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। কিন্তু আমরা দেখলাম কি সিলেট শহরে
আম্বরকানা পয়েন্টে পুলিশ বক্সের সামনে সারা রাত বাতিকের এই চা বিক্রি করা হয়, ওটাকে এসএমপি কমিশনের নজরে পড়ে না? পুলিশ বক্সের সামনে সারা রাত বসে এখানে পান সিগারেট বিক্রি করা হয় এবং বসে আড্ডা মারে, লাইট জ্বালানো, এটাকে বিদ্যুৎ সাশ্রয় বাড়ানোর ব্যাপারেই আমরা আলোচনা করি। যেমন একটা জিনিস বলি, সামনে এই ঈদ আসছে, আপনি 7টার সময় দোকান বন্ধ করলেন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, তাই বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে এই সামনে এইগুলা সামনে নিয়ে আপনি বিদ্যুৎ কোম্পানি বাড়িয়ে দিবেন, আবার এদিকে ব্যবসায়ী কত কিছু হচ্ছেন। আমরা যাবে কোথায়? আমরা আশা করবো এই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যদি 7টা পর্যন্ত দোকান বন্ধ করলেন, তাহলে বিদ্যুতের দাম বাড়ানো হবে কেন? বাড়ানো যাবে কেন? আর ব্যবসায়ী রাস্তা নেবে হবে যে আমাদের কমপক্ষে 8টা পর্যন্ত দোকান খোলা রাখার ব্যবস্থা করে, কারণ সন্ধ্যার পর পরে শ্রমিকরা গাড়ি চালায়, ওরা যাত্রী পাচ্ছে না সন্ধ্যার পর পর হওয়ায়, এবং বিভিন্ন পাড়া মহলেরা সুবিধা করে। আমরা আশা করব সরকার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সিদ্ধান্ত নেবেন, ব্যবসায়ী এবং সরকার বসে সিদ্ধান্ত নেন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য 7টা পর্যন্ত বন্ধ রাখার পরে কি লাভটা হয়েছে। মানুষ কিন্তু একটা এই জীবনটা একটা বিচ্ছিন্ন জীবন। সামনে দেখেন মাগরিবের নামাজ যেটা 7টায় শেষ হয়, নামাজ পড়তে পড়তে দেখা যায় দোকান লাগাবে কে? অভিযান শুরু হয়, অভিযান চলে আসে। আমরা মনে করি বিদ্যুৎ অ্যাভেলেবল আসুক, মানুষ জনজীবনের শান্তি আসুক, ব্যবসা বাণিজ্য তখন বিদ্যুতের দাম বাড়ুক, কিন্তু এই মুহূর্তে এই দুর্বিশ্ব বৃহত্তর সিলেটে যান সব চলে গেছে, এটা তো এফেক্ট হবে বিদ্যুতের দাম বাড়ানোর। গত কয়েকদিন আগে বিধানসভা নির্বাচন হলো ভারতে, পশ্চিমবঙ্গে। ইস্তফায় নারাজ মমতা সরকার গড়তে তোড়জোড় বিজেপি। এখানে মমতা বলতেছে যে উনি হারেননি, ওনাকে 100টি আসনে হারিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনার চোখে এই খবরটি কেমন? আসলে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করলাম, একই কথা এসেছে। আর পশ্চিমবঙ্গের নির্বাচনে যে কথাটি মমতা বলছে, এটা ওনার রাজনৈতিক বক্তব্য, ওনারা বলছেন পদত্যাগ করবেন না। আর আসলে বিশ্বটা চিন্তা মৌলবাদ শাসন করছে, চিন্তা মৌলবাদী দল। হিন্দু মৌলবাদ, খ্রিস্টীয় মৌলবাদ, বৌদ্ধ মৌলবাদ, মুসলিম মৌলবাদ, 4টা হয়ে গেল মৌলবাদ। আসলে সবাই মৌলবাদ। আসলে ধর্মীয় শাসন ধর্মের নাম ভাঙিয়ে যারা দেশ পরিচালনা করা মৌলবাদী, যার ধর্ম। বিজেপি হিন্দু মৌলবাদ যুক্তি করলে অস্বীকার হবে না। অনেকেই বলেন ভারত হিন্দু রাষ্ট্র, আজকে আপনি দেখেন বার্মার দিকে তাকান, জাপানের দিকে তাকান, ওরা কোনবাদী বৌদ্ধ ধর্মাবলম্বী রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ তাদের মানুষের থেকে কি বাজে। ইসরায়েল ইহুদি রাষ্ট্র হলো, এই আমেরিকা সহ ইহুদি মৌলবাদ। ঠিক এই যে মৌলবাদী ব্যাপারটা, মৌলটা খায়, তার ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগে দেয় বিজেপি, তার ধর্মীয় বিশ্বাস করে। আমরা কি দেখছি, সেই 47-এর মতো আবার কলকাতা বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। নির্বাচনের তো সমঝোতা, এটা কতটুকু গুরুত্ব? আসলে নির্বাচনের সময় কিন্তু কেউ খুনাখুনি হয়নি, কোনো কেউ মারা যায়নি। আমরা দেখলাম পরবর্তীতে আমরা এটা আসলে আমরা রাজনৈতিক ভাবে আমরা নিন্দা জানাই, সবাইকে নিরাপদে থাকতে দিই। যদি বলা ঠিক কথা, তাদের আভ্যন্তরীণ ব্যাপারে বলবো না, এটা বিশ্বের সব দেশে এই অবস্থা থেকে আমাদের ফিরিয়ে আসতে হবে। আমাদের দেশে যে কালচার দেখি যে ভারত আমাদের দ্বিতীয় গণতান্ত্রিক দেশ, আমরা সব আস্থা থেকে যা হচ্ছে তা কোনো আমরা শেষ করি। আমরা প্রথম আলো শেষ পৃষ্ঠায় নিয়ে আসি। বিদেশগামী শ্রমিকদের সেবা এক ছাতার নিচে আনতে হবে, শ্রম কল্যাণ মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন। শ্রম কল্যাণ মন্ত্রী দিয়েছেন। আসলে আমরা বলতে পারি যে কার্যকর কতটুকু হচ্ছে, উদ্যোগটা খুব সুন্দর, প্রশংসনীয়। এক ছাতা নিয়ে আসলে বিদেশগামী শ্রমিকরা অনেক দুর্ভোগ থেকে বেঁচে যাবে। যেমন মেডিকেল বিভিন্ন পরীক্ষা আছে, বিভিন্ন টেবিলে যেতে, বিভিন্ন দপ্তরে যেতে হয়। আর এক ছাতা নিচে আসলে এক টেবিলে বসে নেওয়ার সময় পেয়ে যাবেন। আদৌ সেটা কি হবে? আশাবাদী যেহেতু উদ্যোগ নিয়েছেন, কিন্তু আসলে প্রশিক্ষিত কর্মীদের যদি পাঠানো যায়, এর দিকে ওদের পাশাপাশি আমরা দক্ষ কর্মী সৃষ্টি করার জন্য, সুন্দর একটি দক্ষ কর্মী সৃষ্টি করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ভাষাগত ভালো থাকে, যেমন জার্মানি ভাষা হলে ফ্রি নিয়ে যায়, জাপানি ভাষা হলে ফ্রি নিয়ে যায়, 50% সামান্য পয়সা দিলেই হয়।
মানে ল্যাঙ্গুয়েজের উপরে নির্ভর করে, কিন্তু কর্মী নিয়োগ দেওয়া দক্ষ হয়। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক এবং ভাষা, ওই দেশের ভাষা জানলে কিন্তু ফ্যাসিলিটি বেশি নেই। আরেকটি খবর পড়েই আমরা জাতীয় পত্রিকা শেষ করব। রংপুরকে সবসময় আমরা একটি বলতাম যে এই জায়গাটা একটা মন্দাপীড়িত জায়গা। আজকে এই উন্নতির সময়েও দেখা যাচ্ছে দারিদ্র তাদের পিছু ছাড়ে না। রংপুরের একটি চিত্র যেমন করা হয়েছে। ওই অঞ্চলে একটা আঞ্চলিক সংখ্যা মঙ্গা, মঙ্গা, আঞ্চলিক সংখ্যা মঙ্গা, হ্যাঁ এটা কিন্তু মঙ্গা এই কথাটা আমি ভুল বলেছি। বারবার কিন্তু এই কথাটা আসছে এবং বিভিন্ন সরকারের বিভিন্ন উদ্যোগ নেয় দারিদ্র বিমোচনের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়, কিন্তু কর্মসূচি গুলা এনজিও নেয়, সরকারিভাবে নেওয়া হয়, কিন্তু কাজে কি কিছু হয় কিনা এটাই হলো ব্যাপার বিষয়। কারণ আমরা লক্ষ্য করেছি মাস্টার প্ল্যানে কাজ দেখানো হয়, সহযোগিতা করা হয়, কিন্তু নিজেরা কতটুকু করছে, সেটা হচ্ছে কতটুকু সহযোগিতা পাচ্ছে। স্থানীয় পরিষদ, ইউনিয়ন পরিষদ আমরা তালিকা করে থাকেন, ওনারা ওনাদের নিজস্ব লোকদেরকে, যে সরকার আসে ওই সরকার লোকগুলোকেই প্রাধান্য দেওয়া হয়। না, আমরা আশা করবো আপনাকে আমি বুঝি, রংপুরে রাস্তাঘাটের অবস্থা এক সময় খুব ভালো ছিল না, বিভিন্ন জেলা উপজেলার সংযোগটা ভালো ছিল না। এখন রংপুর কিন্তু রাস্তাঘাট কমিউনিকেশন খুবই ভালো। যখন একটা দেশের এলাকার রাস্তাঘাট ভালো থাকে তখন কিন্তু আর এই মঙ্গা নামক জিনিসটা থাকার কথা আসলে না। একটা জিনিস আপনাকে সংযুক্ত করতে হয়। জীবন হুসেন মোহাম্মদ এরশাদ যখন মাস্টার দিয়ে ক্ষমতা আসলেন, ওনার উপপ্রধান সামরিক মাহবুব আলী খান সাহেব সিলেটের কৃতি সন্তান, উনি গোটা বাংলাদেশের সড়ক ব্যবস্থার আমল পরিবর্তন করে নিয়ে আসছিলেন, হ্যাঁ ইতিহাস স্বীকার করতে হয়। আর ওই সড়ক পরিবহনে সিলেট অঞ্চলে রাস্তাঘাট হয়েছে সব কিছু উন্নয়ন প্ল্যানে হয়েছে। পরে ধারাবাহিকভাবে বিহার সরকার আসছে, ওইগুলোই করে যাচ্ছে এবং রংপুর অঞ্চলে সেইভাবেই রাস্তাঘাট হয়েছে, যোগাযোগ ব্যবস্থার সৃষ্টি হয়েছে, কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। আর কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার কারণে কিন্তু দারিদ্র চিরাল বাস করতেছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকা দিকে আসি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরো দুটি পত্রিকা আছে, স্থানীয় পত্রিকা। প্রথমে নিচ্ছি জালালাবাদ। জালালাবাদ সিলেটের স্থানীয় দৈনিক। সিলেটের তাজা খবরগুলো আমরা পড়ে শোনাই। 5 অঞ্চলে বিভক্ত সিলেট সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশনের বিভক্তিকরণ করা হয়েছে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এটা। সিলেটে হাম উপসর্গে মৃত্যু থামছে না, আরো 3 শিশুর মৃত্যু। খুলবে কি পাথর কুয়ারি, কাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ সভা। অত্যন্ত জনঘনিষ্ঠ খবর কিন্তু এগুলো আর কি। সিলেটে কোরবানি পশুর চাহিদা বাড়লেও কমছে উৎপাদন, অর্থাৎ উৎপাদন কমছে, চাহিদা বাড়ছে। এটার দৃশ্য কিন্তু আগামী রমজানে পড়বে, এটার একটা প্রভাব। ঢাকা দিল্লি সম্পর্কে নতুন বার্তা। দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন অবহেলায় ছিল, ডক্টর জুবাইদা। আশা করি জুবাইদা একজন ডাক্তারও উনি প্রধানমন্ত্রীর স্ত্রী, জিনিসটি অনুধাবন করেছেন। উনি সরকারে না থাকলেও সরকারের একটি যেহেতু প্রধানমন্ত্রীর পত্নী, আশা করি এই জিনিসটা সরকারে আমলে নেবেন। সিলেটের নতুন ডিআইজি ডক্টর জিল্লুর রহমান, আমরা অগ্রিম তাকে অভিনন্দন জানাচ্ছি সিলেটে আসার জন্য। সিলেটে ওনার নেতৃত্বে আইন শৃঙ্খলা সবকিছু ভালো হবে এই প্রত্যাশা। শাপলা চত্বরে ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি বিরোধী দলীয় নেতার। জাপানে সংবর্ধনা অনুষ্ঠানে জামাত আমির, গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও রাজপথে সংগ্রাম চলবে। সুনামগঞ্জে ত্রাণমন্ত্রী, ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী সহায়তা। মুখ্যমন্ত্রী পদ ছাড়ব না মমতা, রাজনীতির পর রাজনৈতিক নেতার যে বক্তব্য এটাই। হবিগঞ্জে বন্যায় 340 কোটি টাকার ফসলের ক্ষতি। এই ছিল স্পেশালি খবর দৈনিক জালালাবাদের প্রথম পৃষ্ঠা শেষ করে আসছি শেষ পৃষ্ঠায়। বড়লেখায় নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে রাস্তাঘাট, বসতবাড়ি, ফসলি জমি। সমৃদ্ধ জাতি গঠনের জন্য সুশিক্ষা সবচেয়ে জরুরি। এম ওমর ফারুক একাডেমিতে পুরস্কার বিতরণে জেলা পরিষদ প্রশাসক। সাবিতে মাস্টার্স ইন ডেটা সায়েন্স প্রোগ্রামে দ্বিতীয় ব্যাচে ভর্তি শুরু। ওরসে চলবে না ইসলাম বিরোধী কার্যকলাপ, এসএমপির কমিশনার। আমরা জানি যে প্রতি বছরই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওরস হয়। এখানে ওরসের মধ্যে দিয়ে কিছু অনিসলামিক কাজ যারা করে এগুলো বন্ধ রাখার জন্য এসএমপি কমিশনের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে বেড়েছে বিদেশি বিনিয়োগ। শাপলা চত্বরে শহীদ স্মরণে হত্যাকাণ্ড বিচারের দাবিতে হেফাজতের সভা।
সরকারের ঋণ 22 লাখ কোটি টাকা ছাড়লো। দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি, ডিসিশন মননে সেনাপ্রধান। কোম্পানিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক। সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী। সব মিলিয়েই ভালো খবর মন্দ খবর মিলিয়ে আজকের খবর হচ্ছে। আর একটি খবর এখানে পড়িয়ে শেষ করব। কুড়িয়ে পাওয়া কন্যা শিশুর অভিভাবকের খুঁজছে পুলিশ। একটা শিশুকে পাওয়া গিয়েছে। বড়লেখায় নদী ভাঙনে বিলীন হচ্ছে রাস্তাঘাট বসত বাড়ি। এটা নিয়ে শুরু করতে পারেন যে সিলেটের সার্বিকভাবে সুনামগঞ্জের অবস্থা খারাপ, হবিগঞ্জের অবস্থা খারাপ, মৌলভীবাজারের বড়লেখায় নদী ভাঙনে নতুন খবরটি আসলো। এটা দিয়ে একটু শুরু করি, তারপর ওই পৃষ্ঠায় আসবেন আপনি। নদী ভাঙ্গনটা আসলে আমাদের সিলেট বিভাগের বাংলাদেশের বিভিন্ন নদী মাতৃ বাংলাদেশ। নদী ভাঙ্গন কিন্তু পুরাতন, কিন্তু নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড যে পরিকল্পনা নিয়ে থাকে, পরিকল্পনার মধ্যে শস্য বোর্ড যা কাজ হওয়ার কথা এইভাবে কাজ হচ্ছে না। আমরা এই এলাকার নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে একটি বসত বাড়ি থেকে, কিভাবে আমরা জানি এই নদী ভাঙ্গনের একদিকে বসত বাড়ি, অন্যদিকে ফসলি জমি নষ্ট হয়। এবং যেমন আমাদের হবিগঞ্জের বিগলবাগ গ্রাম, জগন্নাথপুরের রানীগঞ্জ বাজার, সম্পূর্ণ বাজার বিলুপ্ত হয়ে গেছে, এখন নতুন এলাকায় বাজার হয়েছে। দিগলবাগ বলতে নবীগঞ্জের দিগলবাগ গ্রামটা, এটা নাথগঞ্জের পাশে গ্রাম সম্পূর্ণ বিলুপ্ত। গ্রামটা এখন নদীর ভিতরে, নদীর গ্রাম চলে, যেটা আমরা বিবিয়ানা গেস্ট করতে, যেটা ওটা পার্শ্ববর্তী এলাকা। আসলে কেমন লাগে, আমি এই গ্রামে একটা রাত ছিলাম একটা বাড়িতে, অনেক গ্রামটা খুব সুন্দর একটা গ্রাম ছিল। গ্রামটা এখন শুধু টোটাল গ্রামটাই, ওরা বিভিন্ন জায়গায় বাড়িঘর করে চলে গেছেন। আর ওই দানি জমি চলে আসে পূর্ব পাড়ে জগন্নাথপুর উপজেলায়, নবীগঞ্জ থেকে স্থানান্তর হয়ে গেছে। এই যে বড় এলাকার নদী ভাঙ্গনটা একদিনে হয় নাই, তারা হচ্ছে। আমরা আশা করবো নদী খনন হচ্ছে না দীর্ঘদিন যাবৎ, পরিবরাট হচ্ছে, যেখানে বাংলাদেশ ওখানে এলাকা পড়াছে, পানি নিষ্কাশন ব্যবস্থা হচ্ছে না। যদি ধারাবাহিক ভাবে নদী খনন করা যায় এবং পরিকল্পিত বাঁধের ব্যবস্থা করা যায়, তাহলে নদী ভাঙ্গন রক্ষা করা সম্ভব। সুন্দর একটি আপনি মন্তব্য করেছেন। এখানে সিলেটকে সিটি কর্পোরেশনকে 5 অঞ্চলে বিভক্ত হচ্ছে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে। এই ব্যাপারে বিকেন্দ্রীকরণ করলে কি আমরা কি কোনো সুফল পাবো? আমরা আসলে 27টি ওয়ার্ড থেকে আমরা 42টি ওয়ার্ড হয়েছে। নতুন ওয়ার্ড এবং পুরাতন ওয়ার্ড মিলিয়ে কিন্তু এই প্ল্যানটা করেছে মন্ত্রণালয় প্রজ্ঞাপন কাজের সুবিধার জন্য। 5টি অঞ্চল, যাতে 5টি টিম সংশ্লিষ্ট ভাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারে, এই জন্য প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এবং আমরা আশা করবো যে যেভাবে 5টি অঞ্চলকে বিভক্ত করা হয়েছে, 5টি অঞ্চলের কার্যক্রম উন্নয়ন ফান্ড সমবন্টন যাতে হয়, কারণ আমরা দেখছি যেমন 1 নম্বর ওয়ার্ডের রাজস্ব যেভাবে হয়, 3 নম্বর ওয়ার্ডে তা হইতে নাও হইতে পারে। 42 নম্বর ওয়ার্ড আমরা দেখলাম কি এটা ইউনিয়ন থেকে এসেছে, ইউনিয়ন থেকে এসেছে, এবং সেখানে এখনো গ্রামের ওই পুরাতন এবং নতুন ওয়ার্ডগুলোকে বেশি করে জোর দিতে হবে। আর পুরাতনকে জোর দিতে হবে সম্মিলিত ভাবে। যদি আমাদের বর্তমান প্রশাসক আব্দুল কাইম চৌধুরী সুস্পষ্টভাবে কাজ করেন, আসলে আশা করি সময় তো সেই পদ্ধতি যদি যে কাজটা চালু করবেন, পরবর্তী নির্বাচিত মেয়র সেই কাজটা করতে পারবে। কিন্তু যদি সুন্দর করে স্কিম করে চলে যান, তাহলে ওনাকে বিকেন্দ্রীকরণে সিলেটবাসী উপকৃত হবে। এবং ওনার কথা খবর, এই যে পাথর কোয়ারি নিয়ে আমাদের পাথর কোয়ারি, সিলেট চাইবেন মাননীয় সংসদ সদস্যগণ রাষ্ট্রীয়ভাবে দেশের বাইরে আছেন, আজকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বৈঠক হচ্ছে পাথর খুলবে কিনা। কিন্তু আমরা বারবার দেখে আসছি যে সনাতন পদ্ধতিতে যদি পাথর তোলা যায়, তাহলে এটা সরকার পারমিশন দিতে পারে। পাথর না তুলে তুলতে পারে, এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। এবং আমাদের মন্ত্রী মহোদয় আরিফুল চৌধুরী বলেছেন সময় দিন, অপেক্ষা করুন দেখি কি করা যায়। এবং ইতিমধ্যে নির্বাচনে কিন্তু সময় কিন্তু কথা দিয়েছিলেন, এখনই বেশ কয়েক প্রকল্প গ্রান্ট হয়েছে। না, এই পাথরের ব্যাপারটা এই পরিবেশ সব সুরক্ষা করে যাতে কোনো ব্যবস্থা করা যায়, কিন্তু ব্যবস্থা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকের ব্যাপারে সবাই চেয়ে আসবে অঞ্চলের মানুষ, যে আশাবাদী আমরা যে পাথর পান। কিন্তু অনেকে বলছেন যে আমাদের
এমপি মহোদয় তো নাই, আমাদের মন্ত্রী মহোদয় তো নাই, তো অন্য একদিন মিটিং করছেন, তখন বলা হয়েছে যে না, উনি অবশ্যই প্রস্তাবনা একটা দিয়ে গেছে, সেটা সিদ্ধান্ত আসবে যাতে পাথরকারী সনাতন না, এটা তো অবশ্যই সম্পর্ক থাকবে মন্ত্রীর সাথে। আমরা এই পত্রিকা শেষ করি, আরেকটি পত্রিকা, সে আমাদের সময় আর এগোতে দিচ্ছে না। আর প্রিয় দর্শক, হাতে নিচ্ছি দৈনিক জনতা বার্তা। দৈনিক জনতা বার্তার খবর, আবারও হতাশার খবর নিয়ে শুরু করলাম। ধান বিক্রি হচ্ছে অর্ধেক দামে, হতাশ সুনামগঞ্জের কৃষকেরা। একদিকে ধান তুলতে পারছে না, যে ধানটা উঠছে সেখানে চারা গছতেছে, অন্যদিকে ধানের দাম অর্ধেক। হতাশার মধ্যে মানে হতাশা। সিলেটের বাজারে অপরিপক্ক লিচু, লেচু আসছে, দাম বেশি, কিন্তু সেটা এখনো খাওয়ার উপযুক্ত হয়নি। পত্রিকায় এসছে খবরটি। রাজনগরে হাওরে ধান বোঝাই নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু, মরার উপর খাড়ার ঘা। সিলেটে হামের উপসর্গ নিয়ে গেল আরো 2 শিশুর প্রাণ। আরব আমিরাতে হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশের। হারিনি, পদত্যাগ করব না মমতা, এটা অন্য পত্রিকায় আমরা এই খবরটি পড়েছি। ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, জগন্নাথপুরে শিক্ষক সাময়িক বরখাস্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলবে, সাম্রাজ্যবাদ বিরোধী জোটের সভায় বক্তারা। এটা পড়েছি খবরটি, যেটা 5টা অঞ্চলে বিভক্ত আকারে অন্য পত্রিকায় এসছে। সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন নিহত, ছেলেকে বাঁচানোর লাইগা সিলেটে পাঠাইলাম, লাশ হয়ে ফিরল। এই যে একটা পরিবারের আহাজারি। শেষ করছি প্রথম পৃষ্ঠা, আসছি শেষ পৃষ্ঠায়। জনতা বার্তা শেষ পৃষ্ঠায় আজমেরীগঞ্জে ডক্টর সাখাওয়াত হাসান জীবন, কৃষক বাছাইয়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সিলেটে বিভিন্ন অভিযোগ, 76 জন আটক। ঢাকায় অপহৃত যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে। জগন্নাথপুরে কৃষকের লাশ উদ্ধার। শ্রীলঙ্কাকে টপকে টি-20-তে র্যাঙ্কিংয়ে 8-এ বাংলাদেশ দলের জন্য অভিনন্দন। খেলার খবর। জনতাপুরে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন। 14 নম্বর ওয়ার্ড ছাত্র দলের ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণ। সব ছিল খেলার খবর। চাকরি নিয়ে অনিশ্চয়তা, আরবান হেলথ কেয়ার কর্মীদের আশ্বস্ত করলেন সিসি প্রশাসক। ট্রাফিক আইন ভঙ্গ, নগরীতে জব্দ অর্ধশত মোটরসাইকেল। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সৈয়দ ফয়সল, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। নবীনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা। বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপনে সিলেট বিভিন্ন কর্মসূচি। মাধবপুরে জমি নিয়ে বিরোধে হামলা। জৈন্তাপুরে ছাত্র শক্তির পরিচিতি সভা। আরেকটি খবর পড়ে আবারও আসছে অতিথির কাছে। ঢোল বাদ্য বাজিয়ে বিদায় দেওয়া যাবে না গিলা। পুলিশ কমিশনের নতুন নির্দেশনা শাহজালাল রহমতুল্লাহ মাজারে একটি নির্দেশনার মাধ্যমে আসছে যে ওরসের মতো করে হবে, এখানে ঢোল বাদ্য বাজিয়ে দিয়ে গিলাপ নিয়ে এইভাবে গিলাপ পরাবে ঠিকই, কিন্তু এই বাদ্যযন্ত্র সেখানে থাকবে না। এই নিয়ে একটা সতর্কীকরণ করা হয়েছে। আর সব মিলিয়েই এখানে সুনামগঞ্জের মানুষ, আপনি ধান বিক্রি হচ্ছে অর্ধেক দামে, হতাশা সুনামগঞ্জের কৃষকেরা। আসলে এই ধান পানিতে তলিয়ে গিয়েছে, কিন্তু শ্রমিক সংকট ছিল। এখন যে পানির নিচে তলিয়ে গেছে ভাসমান আছে, কিন্তু শ্রমিকদের এখনো খাটার সুবিধা হয় না। গেল বছর আমরা বৈশাখ মাসের দাম দেখছি 800-1000 টাকা হচ্ছে, এবার সর্বনিম্ন 400-500 টাকা বিক্রি হচ্ছে। বিপদগ্রস্ত অবস্থা, মানে অবস্থা খুব খারাপ। অপরদিকে আবার সরকার দান সংগ্রহ করছেন, আবার দানের ন্যায্য মূল্য কৃষকরা পাচ্ছেন। আসলে প্রতারণার শিকার হচ্ছেন কৃষকরা। এই অবস্থা চলতে থাকলে মানুষ ধান চাষ করতেই পারবে না তো ভবিষ্যতে। আসলে যে অবস্থা সৃষ্টি হয়েছে, আসলে মানুষ এই যে প্রভাবটা এখন কিন্তু আমাদের শহর এলাকায় প্রভাব পড়েছে। যে চাউলের বস্তা ছিল 2800, এখন হচ্ছে 3400, যেটা ছিল 3000, এটা 3500 হয়ে গেছে। প্রভাবটা কিন্তু আমাদের শহরে পড়েছে।
আমরা- শহর আর গ্রাম তো বেশি এবং দূরত্ব নয়, এক এই জায়গায় প্রভাব হলে অন্য জায়গায় লোকাল বন্যা- আসবে স্বাভাবিক। লোকাল বন্যা থেকে রক্ষা করতে হলে একমাত্র নদীকরণ সমূহ নদীকরণ যদি করা না হয়, হাওর রক্ষা বাদ করা হয়েছে, কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা সেটা না ওই ধানকে রক্ষা করবে, 50% ধান কিন্তু অর্ধেক দামে বিক্রি হবে কেন? এটা নিয়ে কৃষক কেন হতাশায়? জলাবদ্ধতার কারণে কিন্তু অর্ধেক ধান নষ্ট হয়েছে, পরে বৃষ্টি হলে আরো বাড়ছে। আর যে কৃষকরা অর্ধেক বিপদ করছে, 5 কেজি বিল করেছে, তার টাকার দরকার, তখন বাধ্য হয়ে ধান বিক্রি করতে হয়েছে। তো এই অবস্থা কথা চলতে থাকলে কি ধান চাষ করতে পারবে কৃষকেরা এই আগামীতে? অবস্থানে এখন এই ব্যাপারে আমাদের সরকার এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কাউন্সিলিং এর মাধ্যমে সবার মধ্যে সতর্কতা নিয়ে আসতে হবে যে এই দরে ধান বিক্রি করা যাবে না, যে ক্রেতা বেদোষী। আসলে কৃষকের এই যে আত্মনাদ, শহরে যে ব্যাপারে নির্বাচন করি, এইভাবে যারা স্বল্প মূল্যে ধান ক্রয় করছে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। যে সুযোগ পাইলাম 500 টাকা কিনলাম, ওদের স্থানীয়ভাবে উদ্যোগ নিতে হবে। কৃষকের কাছে রক্ষা করতে এগিয়ে হবে। আসুক প্রশাসন, এই প্রত্যাশা আমাদের রইল। আরো খবর যে ছেলের কয়েকদিন আগে আমরা শুনি ছাতকে যে দুর্ঘটনাটা ঘটলো, ছেলেকে বাঁচানোর লেগে সিলেটে পাঠানো, লাশ হয়ে দেখলো মায়ের বাইপাসে যে ঘটনা করছে, হুম। যে ব্যাপারে আসলে আমরা কি করি, দুর্ঘটনা আসলেই বিভিন্ন অ্যাক্সিডেন্ট যে সরকারিভাবে কোনো বরাদ্দ দেওয়া যায়, তাহলে ওইভাবে দেওয়া শ্রমিক মানুষ ওরা নিহত হয়েছে, ওদের ব্যাপারে সরকার থেকে আসলে তাৎক্ষণিকভাবে একটা অনুদান দেওয়ার ব্যবস্থা করা উচিত। বিভিন্ন দুর্ঘটনা যেমন বাইরে যারা মারা যায় ওদের একটা উদ্যোগ দেওয়া, তাদের ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া উচিত, যাতে অপমৃত্যু যে অ্যাক্সিডেন্ট শ্রমিক ওদেরকে যে বেনে করে নিয়ে বডি করে ওদেরকে নিয়ে যাবে কেন? আমরা সময়কে আর করতে এগুলোকে পারছি না। সতর্কতা করা উচিত। দর্শক, আসলে অনেক সমস্যার শেষ নেই, কিন্তু সমাধান খুবই কমই হচ্ছে। তারপরও নতুন সরকার কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই যে জনগণের যে সমস্যাগুলো, এই সমস্যা সমাধানে তারা এগিয়ে আসবেন। বাংলার মানুষ আবারও মেহনতি মানুষ যেন সুখে দুঃখে থাকে, অর্থাৎ শুধু দুঃখে নয়, তারা সুখের যেন তারা নাগাল পায়, সে প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে মালঞ্চ বুক সেন্টার আজকে সম্প্রচারে সহযোগিতা করলো, তাদেরকেও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ আজকের অতিথিকেও। আল্লাহ হাফেজ।